হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিল আর তুমি দেখছো ইংলিশ ক্লাসেস বাই শাকিল। আজকের ভিডিওটা এই ভিডিওর পার্ট 2। এই ভিডিওতে ভার্ব, মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের বেসিক কনসেপ্ট আলোচনা করেছিলাম। তো যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও, ডেসক্রিপশনে লিংক দেয়া আছে। আর আজকের ভিডিওতে মেইন ভার্বের ক্লাসিফিকেশন, অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন এবং আরও বিভিন্ন ধরনের ভার্ব ডিটেলসে আলোচনা করব। প্রতিটা ভার্বের কনসেপ্ট খুব ভালো করে বুঝতে হবে, কারণ ভার্ব না বুঝে ইংরেজি শেখা কখনোই সম্ভব নয়। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। মেন ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তো প্রথমে আমরা জানব ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বলতে সেই ভার্বকে বোঝায় যার কাজ সম্পূর্ণ করার জন্য অবজেক্ট বা কর্মের প্রয়োজন হয়। অবজেক্ট ছাড়া এই ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। তো এবারে এক্সাম্পলের সাহায্যে ট্রানজিটিভ ভার্ব আরও ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, ইউ প্লে ফুটবল, অর্থাৎ তুমি ফুটবল খেলো। এই সেন্টেন্সে প্লে অর্থাৎ খেলা করা, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে প্লে ভার্বের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য অবজেক্ট হিসাবে ফুটবল ব্যবহৃত হয়েছে। এখানে শুধুমাত্র ইউ প্লে এই অংশটুকু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, অর্থাৎ অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না। তাই এখানে প্লে ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব। নেক্সট এক্সাম্পল দেখো, আই ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই। এই সেন্টেন্সে ইট ভার্বের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট হিসাবে রাইসকে ব্যবহার করা হয়েছে। এখানে শুধুমাত্র আই ইট এইটুকু অংশ বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, অর্থাৎ অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ পরিপূর্ণতা পাচ্ছে না। তাই এখানে ইট ভার্ব হলো একটা ট্রানজিটিভ ভার্ব। তো বুঝতে পারলে যে ভার্ব অবজেক্ট ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এক্ষেত্রে জেনে রাখো, ভার্বকে হোয়াট বা হুম অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন প্রথম সেন্টেন্সটাই দেখো, ইউ প্লে ফুটবল, অর্থাৎ তুমি ফুটবল খেলো। তো এবার যদি আমরা প্রশ্ন করি তুমি কি খেলো, তাহলে উত্তর পাচ্ছি ফুটবল। তাই ফুটবলটা এখানে একটা অবজেক্ট। আবার দেখো, আই ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই। এক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করি আমি কি খাই, তাহলে উত্তর পাচ্ছি রাইস অর্থাৎ ভাত। তাই এখানে রাইস একটা অবজেক্ট। আশা করি বুঝতে পারলে কোনো সেন্টেন্সে কিভাবে অবজেক্ট খুঁজতে হয়, এবং আশা করি ট্রানজিটিভ ভার্বও বুঝতে পারলে। তো এবার আমরা দেখে নেব ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হলো সেই ভার্ব যার কাজ সম্পূর্ণ করার জন্য বা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয় না। তো এবার এক্সাম্পলের সাহায্যে ইনট্রানজিটিভ ভার্ব আরও ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, সি সিংস বিউটিফুলি, অর্থাৎ সে সুন্দর করে গান করে। এই সেন্টেন্সে সিং ভার্বের কোনো অবজেক্ট নেই, অর্থাৎ যদি আমরা সিংকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কোনো উত্তর পাচ্ছি না। সিং ভার্বটা অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য হর্স ইজ রানিং, অর্থাৎ ঘোড়াটি দৌড়াচ্ছে। এই বাক্যে রানিং ভার্বের কোনো অবজেক্ট নেই, অর্থাৎ আমরা যদি রানিংকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কোনো উত্তর পাচ্ছি না। এখানে রানিং ভার্বটা অবজেক্ট ছাড়াই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই এখানে রানিং ভার্বটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। তো আশা করি ইনট্রানজিটিভ ভার্ব বুঝতে পারলে। তবে এক্ষেত্রে জেনে রাখো, কোনো একটা ভার্ব বাক্যে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা দেখে বুঝতে হবে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। কারণ কিছু ভার্ব আছে যেগুলো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, আই রিড বুকস, অর্থাৎ আমি বই পড়ি। তো এই সেন্টেন্সে রিড ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে রিড ভার্বের অবজেক্ট আছে এবং সেই অবজেক্টটা হলো বুকস। যদি প্রশ্ন করা হয় আমি কি পড়ি, তাহলে উত্তর পাচ্ছি বুকস। তাই এখানে রিড একটা ট্রানজিটিভ ভার্ব। নেক্সট এক্সাম্পল দেখো, আই রিড সাইলেন্টলি, অর্থাৎ আমি নিঃশব্দে পড়ি। এই সেন্টেন্সে রিড একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এক্ষেত্রে রিড ভার্বের কোনো অবজেক্ট নেই। এক্ষেত্রে রিড ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না। এখানে রিড ভার্বটা কোনো অবজেক্ট ছাড়াই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই এই সেন্টেন্সে রিড একটা ইনট্রানজিটিভ ভার্ব। তো বুঝতে পারলে কোনো সেন্টেন্সে ভার্বের অবজেক্ট থাকলে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট না থাকলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তো নেক্সট আমরা দেখব অক্সিলারি ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়। অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়।
প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। তো প্রথমে আমরা দেখে নেব প্রাইমারি অক্সিলারি। যে অক্সিলারি ভার্ব টেন্স গঠনে মেন ভার্বকে সাহায্য করে এবং না বোধক ও প্রশ্নবোধক বাক্য গঠনে সহায়তা করে তাকে প্রাইমারি অক্সিলারি বলে। প্রাইমারি অক্সিলারি মোট তিনটি, ডু, বি এবং হ্যাভ। ডু অক্সিলারি ভার্বের তিনটি রূপ মূলত ব্যবহার করা হয়, ডু, ডাজ এবং ডিড। বি অক্সিলারি ভার্ব হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বিন। আর হ্যাভ অক্সিলারি ভার্বের রূপগুলো হলো হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তো এবার এক্সাম্পলের সাহায্যে প্রাইমারি অক্সিলারি ভার্ব আরো ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। এই সেন্টেন্সে আর হলো প্রাইমারি অক্সিলারি, কারণ এখানে আর মেন ভার্ব প্লেয়িংকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করছে। নেক্সট এক্সাম্পল দেখো, আই হ্যাভ ওয়াচড দ্য মুভি, অর্থাৎ আমি মুভিটা দেখেছি। তো এই সেন্টেন্সে হ্যাভ হলো একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব, কারণ এখানে হ্যাভ মেন ভার্ব ওয়াচডকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনে সাহায্য করেছে। নেক্সট এক্সাম্পল দেখো, আই ডু নট নো হিম, আমি তাকে চিনি না। তো এই সেন্টেন্সে ডু হলো একটা প্রাইমারি অক্সিলারি, কারণ এখানে ডু নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ না বোধক বাক্য গঠনে সাহায্য করেছে। নেক্সট এক্সাম্পল দেখো, রোহন ওয়াজ গোয়িং টু কলকাতা, অর্থাৎ রোহন কলকাতায় যাচ্ছিল। তো এই সেন্টেন্সে ওয়াজ হলো একটা প্রাইমারি অক্সিলারি, কারণ এখানে ওয়াজ মেন ভার্ব গোয়িংকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করেছে। তো এক্ষেত্রে জেনে রাখো ডু, বি এবং হ্যাভ মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আই ডু মাই হোমওয়ার্ক এভরি ডে, আমি প্রতিদিন আমার হোমওয়ার্ক করি। এখানে ডু মেন ভার্ব হিসাবে কাজ করছে। নেক্সট এক্সাম্পল দেখো, সুমন ইজ এ ডক্টর, সুমন একজন ডাক্তার। এই সেন্টেন্সে ইজ একটা মেন ভার্ব হিসাবে কাজ করছে। নেক্সট এক্সাম্পল দেখো, দে ওয়ার হ্যাপি, অর্থাৎ তারা সুখী ছিল। তো এই সেন্টেন্সে ওয়ার একটা মেন ভার্ব হিসাবে কাজ করছে। নেক্সট এক্সাম্পল দেখো, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। এই সেন্টেন্সে হ্যাভ মেন ভার্ব হিসাবে কাজ করছে। পরের সেন্টেন্সটা দেখো, উই হ্যাড এ পেট ডগ, আমাদের একটা পোষা কুকুর ছিল। তো এই সেন্টেন্সে হ্যাড একটা মেন ভার্ব হিসাবে কাজ করছে। তো আশা করি প্রাইমারি অক্সিলারি বুঝতে পারলে। নেক্সট আমরা দেখে নেব মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি ভার্ব বিভিন্ন ধরনের মনোভাব, যেমন সক্ষমতা, প্রয়োজনীয়তা, সম্ভাবনা, ইচ্ছা, অনুমতি, আদেশ, পরামর্শ, অনুমান ইত্যাদি প্রকাশ করতে মেন ভার্বকে সাহায্য করে। মোডাল অক্সিলারি ভার্বের এক্সাম্পল হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, নিড, অট টু, ইউজ টু, হ্যাভ টু ইত্যাদি। তো এই মোডাল অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার আরও বিস্তারিতভাবে জেনে নাও। ক্যান এবং কুড কোনো কিছু করতে পারার ক্ষমতা বা সাধারণত কোনো কিছু করতে পারা বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। কুড হলো ক্যানের পাস্ট ফর্ম, অর্থাৎ কুড অতীতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি কুড প্লে গিটার ভেরি ওয়েল, অর্থাৎ সে খুব ভালো গিটার বাজাতে পারত। এছাড়াও বর্তমানে কোনো কিছু করার অনুমতি চাইতে বা অনুমতি দিতে কুড ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, কুড আই ইউজ ইউর ফোন প্লিজ, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। নেক্সট, মে, মাইট। মে এবং মাইট কোনো কিছু ঘটার সম্ভাবনা বোঝাতে বা কোনো কিছু করার অনুমতি চাইতে বা অনুমতি দিতে এবং ইচ্ছা বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এক্ষেত্রে মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয়েছে। মে আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে মে অনুমতি বোঝাতে ব্যবহার করা হয়েছে। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এক্ষেত্রে মে ইচ্ছা বোঝাতে ব্যবহার করা হয়েছে। মাইট হলো মেয়ের পাস্ট ফর্ম, অর্থাৎ মাইট অতীতের কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই মাইট গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম। নেক্সট, শ্যাল, উইল। শ্যাল এবং উইল ভবিষ্যতে কোনো কিছু ঘটা বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি উইল কাম টুমোরো, সে আগামীকাল আসবে। আই শ্যাল বাই এ কার, আমি একটা গাড়ি কিনব। এছাড়াও শ্যাল কারোর মনোভাব বা ইচ্ছা জানার জন্য ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, শ্যাল আই টেক ইট, আমি কি এটা নেব। শ্যাল উই গো দেয়ার, আমরা কি সেখানে যাব। নেক্সট, মাস্ট। মাস্ট বাধ্যবাধকতা বা আবশ্যিকতা বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, উই মাস্ট ডু ইট, আমাদের এটা অবশ্যই করতে হবে। দে মাস্ট কাম, তাদের আসতেই হবে। নেক্সট,
শুড, উড, অট টু। শুড এবং অট টু উচিত বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি। তোমার মনোযোগ সহকারে পড়া উচিত। উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস। আমাদের বাবা মাকে মেনে চলা উচিত। আর উড নিয়মিত বা অনিয়মিত অভ্যাস বোঝাতে, অপূর্ণ ইচ্ছা, সৌজন্য বা ভদ্রতা বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি উড রিড নিউজ পেপার ইন দ্য মর্নিং। সে সকালে খবরের কাগজ পড়ত। এখানে উড নিয়মিত অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়েছে। উড ইউ লাইক এ কাপ অফ কফি? তুমি কি 1 কাপ কফি খাবে? এখানে উড সৌজন্য বা ভদ্রতা বোঝাতে ব্যবহার করা হয়েছে। মোডাল ভার্বের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হল সেমিমোডালস। সেমিমোডালস মেন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। সেমিমোডালসের এক্সাম্পল হলো নিড, ডেয়ার, ইউজ টু ইত্যাদি। এক্সাম্পলের সাহায্যে সেমিমোডালস আরও ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, ইউ নিড নট টু ডু ইট। তোমার এটা করার দরকার নেই। এক্ষেত্রে নিড মোডাল ভার্ব হিসেবে কাজ করছে। আই নিড ইউর হেল্প। আমার তোমার সাহায্যের দরকার। এক্ষেত্রে নিড মেন ভার্ব হিসেবে কাজ করছে। নেক্সট দেখো ডেয়ার। ডেয়ারের সাহায্যে যখন কোনো কিছু করার সাহস বোঝানো হয় তখন এটা মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। আর ডেয়ার ইউজ করে যখন কাউকে কোনো কিছু করার চ্যালেঞ্জ জানানো হয় তখন ডেয়ার মেন ভার্ব হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, আই ডেয়ার টু সে দ্য ট্রুথ। আমার সত্যি বলার সাহস আছে। এক্ষেত্রে ডেয়ার মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। হি ডেয়ার্ড মি টু ফাইট উইথ মি। সে আমাকে তার সাথে লড়াই করার চ্যালেঞ্জ জানালো। এক্ষেত্রে ডেয়ার মেন ভার্ব হিসেবে কাজ করছে। নেক্সট ইউজ টু। ইউজ টু অতীতে কোনো কিছু নিয়মিত করা বা অভ্যস্ত হওয়াকে বোঝায়। ফর এক্সাম্পল, আই ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন আই ওয়াজ ইয়ং। আমি যখন ছোট ছিলাম তখন আমি ক্রিকেট খেলতাম। এক্ষেত্রে ইউজ টু মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। আই অ্যাম ইউজ টু টি। আমি চা খেতে অভ্যস্ত। এক্ষেত্রে ইউজ টু মেন ভার্ব হিসেবে কাজ করছে। তো আশা করি মোডাল অক্সিলারি ভার্ব বুঝতে পারলে। নেক্সট দেখো, ভার্বের ফাংশন বা কাজের উপর ভিত্তি করে ভার্বকে 2 ভাগে ভাগ করা যায়, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তো প্রথমে আমরা জানব ফাইনাইট ভার্ব। যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে এবং যে ভার্ব বাক্যের সাবজেক্ট, নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। তো এবার এক্সাম্পলের সাহায্যে ফাইনাইট ভার্ব আরও ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, দে আর প্লেয়িং ক্রিকেট। তারা ক্রিকেট খেলছে। এই সেন্টেন্সে প্লেয়িং হলো একটা ফাইনাইট ভার্ব, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং টেন্সের নিয়ম অনুসারে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তাই এখানে প্লেয়িং একটা ফাইনাইট ভার্ব। নেক্সট এক্সাম্পলটা দেখো, রোহন গোজ টু স্কুল এভরিডে। রোহন প্রতিদিন স্কুলে যায়। এখানে গোজ হলো একটা ফাইনাইট ভার্ব, কারণ রোহন গোজ টু স্কুল এভরিডে এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, আর সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে ইএস যোগ হয়েছে, তাই এখানে গোজ একটা ফাইনাইট ভার্ব। নেক্সট এক্সাম্পল দেখো, সি স্যাং এ সং, অর্থাৎ সে একটা গান করলো। এখানে স্যাং হলো একটা ফাইনাইট ভার্ব, কারণ সি স্যাং এ সং এটা একটা পাস্ট টেন্স, আর টেন্সের নিয়ম অনুসারে এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, তাই স্যাং হলো একটা ফাইনাইট ভার্ব। তো আশা করি ফাইনাইট ভার্ব বুঝতে পারলে। এবার আমরা জানবো নন ফাইনাইট ভার্ব। যে ভার্ব ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না এবং যে ভার্বকে বাক্যের সাবজেক্ট, নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, নন ফাইনাইট ভার্ব কখনোই মেন ভার্ব হতে পারে না। নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপেল। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপেল এগুলো বোঝার আগে ভার্ব ফর্মস বুঝতে হবে, তাহলে এগুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে। ভার্বের টাইম বোঝার জন্য সাধারণত ভার্বের 3টি ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম যেটাকে বেস বা রুট ফর্মও বলা হয়, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এক্সাম্পলের সাহায্যে ভার্ব ফর্মস আরেকটু ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, গো অর্থাৎ যাওয়া, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো গন। প্লে অর্থাৎ খেলা করা, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্লের পাস্ট ফর্ম হলো প্লেইড এবং পাস্ট পার্টিসিপেল ফর্মও হলো প্লেইড। গিভ অর্থাৎ দেওয়া, এটা হলো প্রেজেন্ট ফর্ম। গিভের পাস্ট ফর্ম হলো গেভ এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো গিভেন।
ভার্বের প্রেজেন্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট টেন্স গঠনে ব্যবহার করা হয়। পাস্ট ফর্ম শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্স গঠনে ব্যবহার করা হয়, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম পারফেক্ট টেন্স গঠনে ব্যবহার করা হয়। আশা করি ভার্ব ফর্মস বুঝতে পারলে। তো এবার 3 ধরনের নন ফাইনিট ভার্ব দেখে নেওয়া যাক। তো প্রথমেই জানবো ইনফিনিটিভ। যে ভার্বের আগে টু বসে তাকে ইনফিনিটিভ বলে। সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে ইনফিনিটিভ তৈরি করা হয়। ইনফিনিটিভ সেন্টেন্সে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে কাজ করে। সাবজেক্ট, নাম্বার এবং টেন্স অনুসারে ইনফিনিটিভের কোনো পরিবর্তন হয় না। তো এক্সাম্পলের সাহায্যে ইনফিনিটিভ আরও ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চাই। এখানে ইনফিনিটিভ হলো টু লার্ন, কারণ লার্নের আগে টু আছে এবং এখানে টু লার্ন এই ইনফিনিটিভটা নাউন হিসাবে কাজ করছে। নেক্সট দেখো, শি হ্যাজ এ বুক টু রিড। পড়ার জন্য তার একটা বই আছে। এখানে ইনফিনিটিভ হলো টু রিড, কারণ এখানে রিডের আগে টু আছে এবং এখানে টু রিড এই ইনফিনিটিভটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। নেক্সট এক্সাম্পল দেখো, হি লেফট আর্লি টু ক্যাচ দ্য ট্রেন। সে ট্রেন ধরতে তাড়াতাড়ি রওনা দিল। এই সেন্টেন্সে ইনফিনিটিভ হলো টু ক্যাচ, কারণ এখানে ক্যাচের আগে টু আছে এবং এখানে টু ক্যাচ এই ইনফিনিটিভটা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। নেক্সট এক্সাম্পল দেখো, টু রাইজ আর্লি ইজ গুড ফর হেলথ। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। এই সেন্টেন্সে ইনফিনিটিভ হলো টু রাইজ এবং এখানে টু রাইজ এই ইনফিনিটিভটা নাউন হিসাবে কাজ করছে। তো আশা করি ইনফিনিটিভ বুঝতে পারলে। নেক্সট আমরা দেখব জিরান্ড। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ভার্বকে যখন বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বা প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় তখন তাকে জিরান্ড বলে। অন্যভাবে বলা যায়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্ব যদি নাউনের কাজ করে তখন তাকে জিরান্ড বলে। তো এবারে এক্সাম্পলের সাহায্যে জিরান্ড আরও ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, রিডিং এ বুক ইজ এ গুড হ্যাবিট। বই পড়া একটা ভালো অভ্যাস। এই সেন্টেন্সে রিডিং একটা জিরান্ড, কারণ এখানে রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং রিডিং এখানে একটা নাউন ও সাবজেক্ট হিসাবে কাজ করছে। নেক্সট এক্সাম্পল দেখো, হি লাইক সুইমিং, অর্থাৎ সে সাঁতার পছন্দ করে। এই সেন্টেন্সে সুইমিং একটা জিরান্ড, কারণ এখানে সুইম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং সুইমিং এখানে একটা নাউন ও অবজেক্ট হিসাবে কাজ করছে। নেক্সট এক্সাম্পল দেখো, আই লাভ প্লেইং চেস। আমি দাবা খেলতে ভালোবাসি। এই সেন্টেন্সে প্লেইং একটা জিরান্ড, কারণ এখানে প্লে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং প্লেইং এখানে একটা নাউন ও অবজেক্ট হিসাবে কাজ করছে। নেক্সট এক্সাম্পল দেখো, রোহন ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ফ্রেঞ্চ, অর্থাৎ রোহন ফরাসি ভাষা শিখতে আগ্রহী। এই সেন্টেন্সে লার্নিং একটা জিরান্ড, কারণ এখানে লার্ন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এখানে লার্নিং ইন প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে। তো আশা করি জিরান্ড বুঝতে পারলে। নেক্সট আমরা জানব পার্টিসিপেল। বাক্যে ভার্ব যখন একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপেল বলে। এক্ষেত্রে যেহেতু ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে তাই এক্ষেত্রে ভার্ব নাউনের আগে বসে। পার্টিসিপেল 3 ধরনের হয়, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেলের শেষে আইএনজি থাকে। পাস্ট পার্টিসিপেলের শেষে সাধারণত ইডি, ডি, টি, এন বা এন থাকে। আর হ্যাভিং এর সাথে পাস্ট পার্টিসিপেল যুক্ত করে পারফেক্ট পার্টিসিপেল তৈরি করা হয়। প্রেজেন্ট পার্টিসিপেল কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করে। পাস্ট পার্টিসিপেল পারফেক্ট টেন্স গঠনে সাহায্য করে। তো এবার এক্সাম্পলের সাহায্যে পার্টিসিপেল আরও ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, আই হ্যাভ লস্ট মাই রানিং শুজ। আমি আমার দৌড়ানোর জুতো হারিয়ে ফেলেছি। এখানে রানিং একটা প্রেজেন্ট পার্টিসিপেল, কারণ এটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, তাই রানিং শুজ অর্থাৎ নাউনের আগে বসেছে। নেক্সট এক্সাম্পল দেখো, ইন্ডিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ ভারত একটা উন্নয়নশীল দেশ। এখানে ডেভেলপিং একটা প্রেজেন্ট পার্টিসিপেল, কারণ এটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, তাই এখানে ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ নাউনের আগে বসেছে। নেক্সট এক্সাম্পল দেখো, উই লিভ ইন এ রেন্টেড হাউস, অর্থাৎ আমরা একটা ভাড়া বাড়িতে থাকি। এখানে রেন্টেড একটা পাস্ট পার্টিসিপেল, কারণ এটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, তাই রেন্টেড হাউস অর্থাৎ নাউনের আগে বসেছে। নেক্সট এক্সাম্পল দেখো, ডোন্ট সিট অন দ্য ব্রোকেন চেয়ার, ভাঙা চেয়ারটাই বসো না।
এখানে ব্রোকেন একটা পাস্ট পার্টিসিপেল, কারণ এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাই ব্রোকেন চেয়ার অর্থাৎ নাউনের আগে বসেছে। নেক্সট এক্সাম্পল দেখো, হ্যাভিং সিন হিম আই বিকেম সারপ্রাইজড, তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এখানে সিন পারফেক্ট পার্টিসিপেল, কারণ সিন হলো সি ভার্বের পাস্ট পার্টিসিপেল এবং এখানে সিনের আগে হ্যাভিং আছে, তাই এখানে সিন একটা পারফেক্ট পার্টিসিপেল। নেক্সট এক্সাম্পল দেখো, আই হ্যাভ ইটেন লাঞ্চ, অর্থাৎ আমি দুপুরের খাবার খেয়েছি। এই সেন্টেন্সে ইটেন হলো একটা পাস্ট পার্টিসিপেল এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনে সাহায্য করেছে। তো আশা করি পার্টিসিপেল বুঝতে পারলে। একটু আগেই দেখলে ভার্বের ফর্মস নিয়ে আলোচনা করলাম। তো ভার্বের ফর্মস গঠনের ভিত্তিতে ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, রেগুলার ভার্ব এবং রিরেগুলার ভার্ব। তো প্রথমে আমরা জেনে নেব রেগুলার ভার্ব। যে ভার্বের পাস্ট ও পাস্ট পার্টিসিপেলের শেষে ইডি যুক্ত হয় তাকে রেগুলার ভার্ব বলে। তো রেগুলার ভার্বের এক্সাম্পল হলো প্লে, কারণ প্লের পাস্ট ফর্ম প্লেইড এবং পাস্ট পার্টিসিপেল ফর্মও প্লেইড, অর্থাৎ পাস্ট ও পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে প্লের শেষে ইডি যুক্ত হয়। নেক্সট এক্সাম্পল ওয়াক, অর্থাৎ হাঁটা। ওয়াকের পাস্ট ও পাস্ট পার্টিসিপেল ফর্ম ওয়াকড, অর্থাৎ পাস্ট ও পাস্ট পার্টিসিপেল ফর্মের ক্ষেত্রে ওয়াকের শেষে ইডি যুক্ত হয়। আরও কিছু রেগুলার ভার্বের এক্সাম্পল হলো টক, অ্যাড, কল, স্টাডি, ফিনিশ, প্ল্যান, ক্লিন ইত্যাদি। তো আশা করি রেগুলার ভার্ব বুঝতে পারলে। নেক্সট আমরা দেখে নেব ইরেগুলার ভার্ব। যে ভার্বের পাস্ট ও পাস্ট পার্টিসিপেল ফর্মের শেষে ইডি যুক্ত হয় না তাকে ইরেগুলার ভার্ব বলে। তো ইরেগুলার ভার্বের এক্সাম্পল হলো ব্রেক, অর্থাৎ ভাঙা। ব্রেকের পাস্ট হলো ব্রোক এবং পাস্ট পার্টিসিপেল হলো ব্রোকেন। নেক্সট এক্সাম্পল হলো রাইট, অর্থাৎ লেখা। রাইটের পাস্ট হলো রোট এবং পাস্ট পার্টিসিপেল রিটেন। স্পিক, অর্থাৎ কথা বলা। স্পিকের পাস্ট হলো স্পোক এবং পাস্ট পার্টিসিপেল হলো স্পোকেন। নেক্সট গিভ, অর্থাৎ দেওয়া। গিভের পাস্ট হলো গেভ এবং গিভের পাস্ট পার্টিসিপেল হলো গিভেন। নেক্সট কাট, অর্থাৎ কাটা। কাটের পাস্ট হলো কাট এবং পাস্ট পার্টিসিপেলও কাট। নেক্সট গো, অর্থাৎ যাওয়া। গোয়ের পাস্ট হলো ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপেল হলো গন। তো আরও ইরেগুলার ভার্বের এক্সাম্পল হলো পুট, সিং, গেট, টেক, ড্রিঙ্ক ইত্যাদি। তো আশা করি ইরেগুলার ভার্ব বুঝতে পারলে। নেক্সট আমরা জানবো লিঙ্কিং ভার্ব। বাক্যে যে ভার্ব কোনো কাজ করা না বুঝিয়ে সাবজেক্টের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডসের সম্পর্ক স্থাপন করে তাকে লিঙ্কিং ভার্ব বলে। সাধারণত বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং সিম, বিকাম এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে। তো এক্সাম্পলের সাহায্যে লিঙ্কিং ভার্ব আরও ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, রোহন ইজ মাই ব্রাদার, অর্থাৎ রোহন আমার ভাই। এখানে ইজ কোনো কাজ করা না বুঝিয়ে ইজ এখানে রোহনকে ব্রাদারের সাথে কানেক্ট করছে, তাই এখানে ইজ একটা লিঙ্কিং ভার্ব। নেক্সট এক্সাম্পল দেখো, দিস বুক সিমস ইন্টারেস্টিং, এই বইটাকে আকর্ষণীয় বলে মনে হচ্ছে। এই সেন্টেন্সে সিমস কোনো কাজ করা না বুঝিয়ে সিমস এখানে দিস বুককে ইন্টারেস্টিং এর সাথে লিঙ্ক করছে, তাই এখানে সিমস একটা লিঙ্কিং ভার্ব। তো আশা করি লিঙ্কিং ভার্ব বুঝতে পারলে। নেক্সট আরও এক ধরনের ভার্ব সম্পর্কে জানবো, যেটা হলো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বকে গ্রুপ ভার্ব বা প্রেপোজিশনাল ভার্বও বলা হয়। যখন কোনো ভার্ব প্রেপোজিশনের সাথে যুক্ত হয়ে ভার্বের নিজস্ব অর্থ প্রকাশ না করে ভিন্ন অর্থ প্রকাশ করে তখন সেই ভার্ব ও প্রেপোজিশনকে একত্রে ফ্রেজাল ভার্ব বলা হয়। তো ফ্রেজাল ভার্বের এক্সাম্পল হলো কল আপ। কল আপ মানে হলো স্মরণ করা। কলের অর্থ হলো ডাকা, কিন্তু কল আপের অর্থ সম্পূর্ণই আলাদা। কল আপের অর্থ স্মরণ করা। নেক্সট এক্সাম্পল দেখো, গেট আউট। গেট আউট মানে হলো বাইরে যাওয়া। গেট মানে পাওয়া, কিন্তু গেট আউটের অর্থ সম্পূর্ণ আলাদা। নেক্সট এক্সাম্পল দেখো, ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ এই ফ্রেজাল ভার্বটার অর্থ হলো বন্ধ হওয়া বা বন্ধ করা। ডু মানে করা, কিন্তু ডু অ্যাওয়ে উইথ এটার অর্থ সম্পূর্ণ আলাদা। তো আশা করি ফ্রেজাল ভার্ব বুঝতে পেরেছো। আশা করি ভার্বের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং এবার থেকে ভার্ব চিনতে ও কোনো সেন্টেন্সে ভার্বের ইউজ বুঝতে ভুল হবে না। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করো। আর খুব সহজে ইংরেজি শেখার জন্য ইংলিশ ক্লাসেস বাই শাকিল ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হেলদি, কিপ লার্নিং।